তো বন্যাটা যখনই আসছে সাথে সাথে কিন্তু আমরা মিউজিশিয়ানরা ওই যে গেট আপ স্ট্যান্ড আপ প্ল্যাটফর্মের মাধ্যমে হোক যেভাবে হোক আবার একত্রিত হয়ে গেছি। ওই দিনই অলমোস্ট হচ্ছে কনসার্ট শুরু হওয়ার আগে 2.5 লাখ টাকা উঠে গেছে। কারণ কোথাও পানি লাগতেছে, কোথাও ওষুধ লাগতেছে, আবার কোথাও এখনও পানি আছে, সেখানে বেসিক্যালি চাল ডাল দিয়ে লাভ নাই। কারণ আমরা মানুষের কাছ থেকে টাকা চেয়েছি, তারা টাকা দিয়ে দিয়েছে। আমরা মিউজিশিয়ান যারা আছি তারা গেট আপ স্ট্যান্ড আপে সবাইকে জানাইলাম, সবাই আসলো, কথা বললো। তো বন্যাটা যখনই আসছে সাথে সাথে কিন্তু আমরা মিউজিশিয়ানরা ওই যে গেট আপ স্ট্যান্ড আপ প্ল্যাটফর্মের মাধ্যমে হোক যেভাবে হোক আবার একত্রিত হয়ে গেছি। একত্রিত হয়ে প্রথমেই আমরা চিন্তা করলাম যে সারা জীবন আমার নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে আমি জানি যে আমার টোটাল ক্যারিয়ারে প্রায় 30-35 বছরের মিউজিক্যাল ক্যারিয়ারে আমি দেখেছি যে আমাদের দেশে বন্যা বা এরকম সামাজিক দুর্যোগ, এই দুর্যোগময় মুহূর্তগুলোতে সবচেয়ে বেশি এগিয়ে এসেছে কিন্তু পেশাজীবী হিসেবে মিউজিশিয়ান। কীভাবে একটা কনসার্ট করেছে, সেখানে ফান্ড রেইজ করেছে। ওই যে 88-এর বন্যার সময় আমরা দেখলাম বাম্বা বড় করে কনসার্ট করলো। তো ওই ফান্ডগুলো কিন্তু আসলে ত্রাণ হিসেবে ডিস্ট্রিবিউটেড হয়েছিল, হ্যাঁ, এবং এই ধরনের মুভমেন্ট মিউজিশিয়ানরা করে। এবারই প্রথম আমি দেখলাম যে অন্যান্য পেশাজীবীরাও অনেক বেশি দায়িত্ব ফিল করছে, রেসপন্সিবিলিটি ফিল করছে। এটা আমাদের বেস্ট পার্ট ছিল এই আন্দোলনের, যে সবার মধ্যে একটা রেসপন্সিবিলিটি, সেন্স অফ রেসপন্সিবিলিটি গ্রো করা, যে আমারও কিছু কন্ট্রিবিউট করার আছে। কেউ কেউ হয়তো একদিনের বেতন স্যাক্রিফাইস করেছে। তো আমরা প্রথম চিন্তাটাই করেছিলাম যে আমাদের খুব দ্রুত এই অল্প সময়ের ভিতরে একটা স্টেজ করে কনসার্ট করে ফেলবো। সেটার চাইতেও আমাদের দ্রুত মুভ করার সুযোগ হচ্ছে যে আমরা নর্মালি আমরা ভিডিও মেসেজ দিই, মানুষকে বলি যে আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছি, এখানে সবাই ডোনেট করা শুরু করেন, এবং আমরা 4টা অ্যাকাউন্টকে ফ্রিজ করি বলতে আমি মিন করতেছি যে ট্রান্সপারেন্সির স্বার্থে। কারণ অনেকেই ভিজিল্যান্স হিসেবে কাজ করছিল, অনেকেই বলছিল যে হ্যাঁ ঠিক আছে এই বিকাশ অ্যাকাউন্টে আমাদেরকে টাকা পাঠান, আমরা ত্রাণ দেব। এখন ওটার তো ট্রান্সপারেন্সি বা মানুষের বিশ্বাসযোগ্যতা কতটুকু আছে, অ্যাসোসিয়েশন বেস তো হইতে হয়। তো ওই জায়গাটা থেকে মিউজিশিয়ানদেরকে মানুষ ট্রাস্ট করে, ওই বিশ্বাসে আমরা 4টা অ্যাকাউন্ট রেডি করি। যেটা একটা ছিল হচ্ছে এই যে আমাদের সাথে আছে জাভেদের পেপ্যাল, যেটা বাইরে থেকে হেল্পগুলো ফান্ডগুলো আসবে, তাদের সুযোগ নেই কিন্তু আমরা ইভেন একটা কনসার্ট করলে সে কিন্তু কনসার্টে আসতে পারতো না, পার্টিসিপেট করতে পারতো, ওখানে সে ডোনেট করতে পারবে। আর নর্মালি মানুষজন তো ডোনেট করছেই, সেটা তো বিকাশ, নগদ এটসেট্রা যা যা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ওই রকম 3টা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে এই প্ল্যাটফর্মটাকে আমরা ফান্ড রাইজিং শুরু করলাম। প্রথম দিকে আমাদের রেসপন্সটা ছিল হচ্ছে যে মোটামুটি আসছে কিছু, আমরা আশাবাদী হচ্ছি, আমরা কিছু মিটিং করলাম। তা আমার মনে আছে যে একদম দ্বিতীয় দিন তৃতীয় দিনের মাথায় টিএসসিতে একটা কনসার্ট হয়ে গেল, যেটা আয়োজন করেছিল হচ্ছে টিএসসি ভিত্তিক, যারা সবসময়ই এর আগে সাম্প্রদায়িকতা বিরোধী, তারপরে নারী নির্যাতন বিরোধী কনসার্ট, এগুলো অর্গানাইজ ওরাই করেছে। খুব অল্প পরিসরে, ছোট পরিসরে হলেও এগুলোর রেসপন্স অনেক ভালো থাকে এবং এটা মোটিভেশন হিসেবে মানুষের মধ্যে ব্যাপকভাবে কাজ করে, এনগেজমেন্ট অনেক বেশি। এবং ওই দিন 4টা বুথ বসানো হয়েছিল, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওদেরও বুথ একত্রেই ছিল ওই কনসার্টের সাথে। 4 বুথ মিলিয়ে 1,26,00,000 টাকা। শুধু কনসার্টের পাশের যে বুথটা ছিল সেটার মধ্যে 21,40,000 টাকা ফান্ড রেজ হয়েছিল, যেটা টোটালি বন্যার্থদের জন্য গিয়েছে। এবং সেটা ছিল ফার্স্ট স্টেপ, মানে যখন কেউ অর্গানাইজ না, ওই অবস্থায় কিন্তু এই ধরনের স্টেপটা নেওয়া সম্ভব হয়েছে। পরবর্তীতে আমরা গেট আপ স্ট্যান্ড আপ থেকেও ভালো অ্যামাউন্ট রেজ করি। আমার মনে হয় সব কিছু হিসেব করলে, এবং সেখানে আমরা অনেক পণ্য এনেছিলাম বিভিন্ন কোম্পানিকে অ্যাপ্রোচ করে। যেমন স্পেশালি আমি আকিজের কথা বলবো, ওরা একটা কাভার্ড ভ্যান ভর্তি খাবার পাঠিয়েছিল, ওয়েল ফুড পাঠিয়েছিল, হ্যাঁ অনেকেই পাঠিয়েছে, 9টা কোম্পানি। তো সব কিছু হিসাব করলে আমার মনে হয় 40-45 লাখ টাকার মতো টোটাল ওখানে একটা ফান্ড রেজ হয়েছে, হুইচ ইজ মানে নট এ জোক, ভেরি বিগ অ্যামাউন্ট। বিদেশি ফান্ড আছে এখানে অনেক। তো এই হচ্ছে টোটাল আমাদের মোটামুটি কর্মকাণ্ডগুলো ছিল। আর শিরোনামহীন 5টা কনসার্ট করেছে ত্রাণের জন্য, টিএসসিটার থেকে শুরু করে। এরপরে আমরা চারুকলা বকুলতলায় একটা করলাম, তারপরে রাজশাহীতে করলাম, জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা করলাম, আর হচ্ছে মাদানী এভিনিউতে, যেটা একদম টিকেট কনসার্ট, লেজিট একটা টিকেট কনসার্ট, ভালো প্রেজেন্টেশনের কনসার্ট, সেটাও করলাম। তো এই প্রত্যেকটা ফান্ডে মোটামুটি রিমার্কেবল ছিল। যেমন জগন্নাথের ওটার অর্গানাইজিংয়ের সাথে ও ওতপ্রোতভাবে জড়িত ছিল, হি ক্যান এক্সপ্লেইন বেটার। এইটা এই যে যেমন টিএসসি জায়গাটা হচ্ছে এমন একটা গ্রাউন্ড যে ওপেন, ওখানে সবাই আসবে, ওখানে তার যে বাক্সটা আছে
সেই বাক্সে কিন্তু তার ইচ্ছে হলে সে পকেটে 500 টাকা দিতে পারে, নাও দিতে পারে, চলে যেতে পারে। জায়গাটা বড়, তার ফ্রিডম আছে। জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু ক্যাম্পাস হিসেবে ওরকম না। হ্যাঁ, তো ওখানকার চ্যালেঞ্জেসগুলো একটু ডিফারেন্ট ছিল, ভঙ্গিটাও একটু ডিফারেন্ট ছিল। ই ক্যান এক্সপ্লেইন বেটার। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেহেতু নিজের ক্যাম্পাস ছিল, সো ওখানে চ্যারিটি করেছি, অনেক চ্যারিটি করা হয়েছে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে ওদের ব্যান্ড অ্যাসোসিয়েশন বলে এমন কিছু ছিল না। তো ওরা নতুন কয়েকজন মিলে একটা অ্যাসোসিয়েশন করে। তো ওদের থেকে ইকবাল নামে এক ছোটো ভাই আছে, ও আমার সাথে যোগাযোগ করে। ও যোগাযোগ করার পরে ওর মাধ্যমেই ওদের ব্যান্ড অ্যাসোসিয়েশনের সবার সাথে পরিচয় হলো। তো ওরা বললো যে ভাইয়া আমরা কিছু করতে চাই, এই বন্যায় আমরা এগিয়ে আসতে চাই। তো একটা ইনিশিয়াল হিসাব করলাম যে ওদের ক্যাম্পাস যতটুকু বড়, আমরা হয়তো খুব বড় একটা অ্যামাউন্ট উঠাতে পারবো না, কিন্তু ওরা আমাকে আশ্বাস দিল যে ভাইয়া এটা আমাদের উপর ছেড়ে দেন, আমরা দেখছি। ব্যান্ড অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যেমন আরাবি, তারপর তাকরিম, ওরা খুব হেল্প করেছে। তো ওরা যেই কাজটা করলো যে আমরা কনসার্টের একটা ডেট নিলাম, পারমিশন নিলাম। তো হচ্ছে কনসার্ট হওয়ার আগে থেকেই প্রায় 3-4 দিন আগে থেকে ওরা কাজ করা শুরু করলো। ওরা নিজেরা যে এই কনসার্টের টিকিট ওরা পার্সোনালি সেল করছে, সেই সাথে ওরা নিজেরা গান বাজনা করে টাকা তুলছে। তো দেখা গেলো যেদিন আমাদের কনসার্ট শুরু হচ্ছে ওই দিনই অলমোস্ট হচ্ছে কনসার্ট শুরু হওয়ার আগে 2.5 লাখ টাকা উঠে গেছে। তো আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা হয়তো 4-5 লাখ টাকা, যেহেতু ক্যাম্পাসটা অনেক ছোট, 4-5 লাখ টাকা হয়তো উঠবে। কিন্তু ওদের এফোর্টসের কারণে কনসার্ট শেষে দেখা গেল প্রায় 8,09,000 টাকা উঠে আসছে, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বিগ অ্যামাউন্ট। মানে এই অল্প সময়ে একটা কনসার্ট করে ইনস্ট্যান্ট আপনি এতগুলো টাকা তুলে ফেলতে পারছেন। আর এই কনসার্টটা নামাতে গিয়ে কিছু চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, যেমন হচ্ছে যে অনেকেই নেতিবাচক কথাবার্তা বলছিল, এই সময় কেন কনসার্ট, এই সময় এই কেন ওই কেন। সো হচ্ছে আবার কনসার্টের মধ্যেও দেখা গেছে, কনসার্টের আগেও একটু শঙ্কায় ছিলাম যে কখন কেউ কোনোভাবে কনসার্ট আটকে দেয় কিনা। তো না, পরবর্তীতে সবাই যখন দেখলো জিনিসটা পজিটিভ দিকে যাচ্ছে, বাকি যে সংগঠনগুলো ছিল ওরাও অনেক হেল্পফুল হইলো, সবাই আগে আসলো কনসার্টটা করার জন্য। আর মিউজিশিয়ানদের সাইড থেকে সবার থেকে আমরা একটা সাপোর্ট পেলাম। সবার আগে আমি জিয়া ভাইকে বললাম যে ভাই এরকম তো করতে চাই। এখন এর মধ্যে আমি কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করেছিলাম, যেগুলো একটু কি বলা যায়, যেমন একটু সারা ফেলছিল। এর মধ্যে ছিল যে সবাই যেহেতু মিউজিশিয়ানদের নিয়ে অনেক ধরনের নেতিবাচক কথাবার্তা বলছে, তো আমার বক্তব্যটা ছিল এরকম যে আপনারা একদিনের স্যালারি কেটে নিচ্ছে, তো সবাই কন্ট্রিবিউট করতেছে, তো আমরা তো মিউজিক করি, আমরা তো মিউজিশিয়ান, আমরা মিউজিকই করবো, আমরা কি করতে পারি। তো মিউজিশিয়ানরা যেমন জিয়া ভাই, তারপরে আরও যারা সিনিয়র ব্যান্ড আছেন, সোনার বাংলা সার্কাস বা হাইওয়ে, যারা এখন পপুলার, অ্যাভয়েড রাফা, তো এই ব্যান্ডগুলো কিন্তু অনেক বিগ অ্যামাউন্টে শো করে। তো তারা কিন্তু তাদের পুরো অ্যামাউন্টের মায়াটা ছেড়ে দিচ্ছে। তো এইটা কিন্তু ব্যান্ডের একটা কন্ট্রিবিউশন, অনেক বড় একটা কন্ট্রিবিউশন। তো এইটাকে আপনি প্রেস করতে আপনার কার্পণ্যটা আসলে কোথায়? মানে আপনি যেহেতু সুনাম করছেন, আপনি ওই একটা ভালো কাজে সুনাম করতে পারছেন, তো মিউজিশিয়ানরা যে এত বড় স্যাক্রিফাইসটা করছে, এই সুনামটা করতে কার্পণ্য কোথায়? তো দেখলাম এই জিনিসটা বেশ ভালো কাজে লাগলো। তো এই কনসার্টে ঠিক ওই কাজটাই হয়েছে, সবাই মিউজিশিয়ানদের খুব প্রশংসা করছে, সবাই বুঝতে পারছে যে আচ্ছা বিষয়টা কি। যারাও নেতিবাচক কথাগুলো বলছিল যে এই কনসার্ট করে কি হবে, এইটা দিয়ে আসলে কি এমন কন্ট্রিবিউট করবে, সো দেখলাম তারাও তখন একটু পজিটিভ হয়ে গেল। তো আমার মনে হলো যে আসলে কথা না বলে কাজ দিয়ে অনেক কিছু করা যায়। মানে অ্যাকশন ইজ বেটার দ্যান, হ্যাঁ, স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। তো এই জিনিসটাই হইলো। তো আলটিমেটলি এখনও পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই কনসার্টটা করে তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু মিউজিশিয়ানদেরকে আমরা যখন ডাকলাম, তারা কিন্তু আমাদের ডাকে সাড়া দিল। এখন তোমাদের এই অ্যামাউন্ট থেকে চাইলে, আমাদের মিউজিশিয়ানরা কাজ করছে একটা প্ল্যাটফর্মের আন্ডারে, যে গেট আপ স্ট্যান্ড আপ। সো এখানে একটা অ্যামাউন্ট তোমরা চাইলে ডোনেট করতে পারো, কারণ আমরা জাস্ট রিকোয়েস্ট করতে পারি, আমরা তো ফোর্স করতে পারি না। তখন ওরা ওদের কমিটির সাথে কথাবার্তা বলে ওরা অ্যাগ্রি করলো যে হ্যাঁ, আমরা মিউজিশিয়ানরা আমাদের ডাকে সাড়া দিছে, আমরা মিউজিশিয়ানদের ডাকে সাড়া দিব। সো ওরা ওখান থেকে তাদের একদম পুরো 50% 4 লাখ টাকা আমাদের গেট আপ স্ট্যান্ড আপে দিল। এর বাইরে ওরা একটা অ্যানিম্যাল শেল্টারে আরও 50,000 টাকা দিল। সো ওদের নিজস্ব ত্রাণ তহবিল আছে, ওখানেও ওরা নিজস্বভাবে বাকি টাকাটা ওই ত্রাণ তহবিলের মাধ্যমে বা ওদের নিজস্ব যে টিম, ওদের মাধ্যমে আরও কিছু কাজ ওরা করছে। আর জগন্নাথের 2 দিন পরেই সম্ভবত হচ্ছে চারুকলায় শোটা ছিল। তো ওটার অভিজ্ঞতাও ভালো। চারুকলারটা ছিল প্রথম দিন খুব সম্ভবত টোটালি ওপেন ইয়ার ছিল, যে যার ইচ্ছা মতো একটা অংশ ডোনেট করতে পারবে। সো ওখানে ক্রাউড বেশ ভালো ছিল। এবং ওপেন ইয়ার কনসার্টগুলোতে একটা
মানে শঙ্কা থাকে যে কোনো ঝামেলা হবে কি হবে না, এটার কিন্তু আসলে গ্যারান্টি থাকে। চারুকলার শোটা অনেক ওয়েল অর্গানাইজড ছিল এবং সব কিছু খুব পারফেক্ট ছিল, মানে ক্রাউড থেকে শুরু করে পারফরমেন্সের টাইম, মানে অন্যান্য শোতে কিন্তু একটু টাইম এদিক সেদিক হয়, কিন্তু চারুকলার সবচেয়ে বেস্ট পার্ট ছিল যে টাইম এক্স্যাক্টলি যেই টাইম বলছে ওই টাইমেই আমরা স্টেজে, ওই টাইমেই সাউন্ড চেক। সো ওভারঅল খুব ভালো ছিল। এবং 6 তারিখে লাস্ট যে চ্যারিটিটা করলাম সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার। সো এই শোটাও আমার কাছে মানে যতটুকু এক্সপেক্ট করি নাই তার থেকে খুব ভালো ছিল আমার কাছে মনে হয়েছে। তো যাওয়ার পরে দেখলাম স্টেজ, লাইটস অ্যান্ড ওভারঅল অ্যারেঞ্জমেন্ট খুব জোস ছিল। সব মিলে ভালোই মানে হচ্ছে চ্যারিটি শোগুলো করলাম। সো নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে যে হচ্ছে একটা ভালো কাজের সাথে থাকতে পেরেছি, কিছু তো করতে পেরেছি। আমরা আসলে মিউজিশিয়ান, আমরা মিউজিক ছাড়া কী করব? সো আমরা আমাদের মিউজিক দিয়েই যদি দেশের মানুষের জন্য কিছু কন্ট্রিবিউশন রাখতে পারি, সো এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। এবং কনসার্টের বেস্ট পার্টটা আমার কাছে যেটা মনে হয় যে খুব দ্রুত ফান্ড রেজিস্টার করা যায়। মানে দেখা যায় যে সবার কাছে চাওয়া হচ্ছে, তারা পাঠাচ্ছে, ইটস ফাইন, এটা ওয়ার্ক করে, কিন্তু হ্যাঁ লেংথি। কিন্তু কনসার্টে যেটা হলো, যেমন জগন্নাথে হচ্ছে 8,09,000 টাকা, তারপরে টিএসসিতে হচ্ছে 21,40,000 টাকা, চারুকলায় উঠেছিল হচ্ছে 6.5 লাখ টাকা। তো এগুলো কিন্তু খুব দ্রুত, মানে অল্প সময়ের মধ্যে একেবারে দেখা যাবে যে হয়তো বিকালে কনসার্ট শুরু হয়েছে, রাতের মধ্যে কিন্তু শেষ, এবং তার মাঝে এইরকম একটা বড় ফান্ড কালেক্ট করে ফেলা যাচ্ছে, যে কারণে খুব দ্রুত। কারণ আমাদের বন্যা পরিস্থিতিটা আমরা যদি একটু ইনসাইটটা দেখি, এত দ্রুত সেটা আসলে ভালনারেবল পর্যায়ে চলে গিয়েছে, মানুষ এত দ্রুত অসহায় হয়ে গিয়েছে। ওখানকার রেস্কিউ বা ত্রাণ সব কিছু কিন্তু আমাদের খুব ফাস্ট করার প্রয়োজন ছিল, এবং সেখানে অবশ্যই ডেফিনেটলি কনসার্টগুলোর সবচাইতে বড় একটা ভূমিকা রেখেছে। প্রথমে আসে যে আমাদের যে ফান্ডটা আসলো, এই ফান্ডটাকে আমরা বেসিক্যালি যে ত্রাণটা দিব, এই ত্রাণের মধ্যে আমাদের কি কি প্রোডাক্ট যাবে, হ্যাঁ ওইটাকে আসলে ডিটারমাইন করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ কোথাও পানি লাগছে, কোথাও ওষুধ লাগছে, আবার কোথাও এখনও পানি আছে, সেখানে বেসিক্যালি চাল ডাল দিয়ে লাভ নাই। কোথাও রান্না করার অবস্থা নেই, সেখানে চাল ডাল দিতে হবে। কোথাও মেডিসিন দরকার, কোথাও বোর্ড দরকার, কোথাও দেখা যায় লাইফ জ্যাকেট দরকার। সো এইটার একটা প্ল্যান করার জন্য আমাদের একটা রেকি টিম গেল। রেকি টিম গিয়ে বেসিক্যালি ওখানকার যেই কারেন্ট সিচুয়েশনটা একদম একটা এক্স্যাক্ট পিকচার আমাদের কাছে নিয়ে আসলো, যে ওই জায়গায় আসলে অবস্থাটা এরকম। আসলে আমরা ঢাকা থেকে যে জিনিসগুলো দেখি বা সোশ্যাল মিডিয়াতে যা দেখি, আর ওখানকার চিত্রটা কিন্তু একটু ডিফারেন্ট, একটু না বলবো অনেকটাই ডিফারেন্ট। তো ওখান থেকে আমাদের রেকি টিমটা আসার পরে আমরা ঠিক করলাম বেসিক্যালি আমরা এই প্রোডাক্টগুলোকে দিব। আমাদের প্যাকেজিংয়ের মধ্যে চাল ছিল, ডাল ছিল, তেল ছিল, শুকনা খাবারের মধ্যে মুড়ি ছিল, গুড় ছিল, তারপরে মেডিসিন ছিল, তারপরে কিছু ইমার্জেন্সি প্রোডাক্ট আছে যেমন লাইট, টর্চ লাইট, তারপরে হচ্ছে আপনার মেডিসিন ছিল। সো অল ইন ওয়ান প্যাকেজ। সো আমাদের লক্ষ্যটা ছিল এরকম যে আমাদের কোনো একটা ত্রাণের প্যাকেট যদি কোনো একটা ফ্যামিলির কাছে যায়, যেন তার অন্তত 1-2 দিন তার জন্য কোনো ব্যাপারে আর চিন্তা করতে না হয়। অথবা ওদের মধ্যে আমরা আশা করি একটা ইন্টারনাল কোঅপারেশন আছে, যে দুইটা ফ্যামিলি অন্তত শেয়ার করে চলতে পারবে, ওই ব্যাপারটা। সো প্রথমে আমরা একটা লিস্ট করলাম, লিস্ট করে আমাদের একটা এস্টিমেট কোয়ান্টিটি ঠিক করলাম যে আমরা কতগুলো ফ্যামিলিকে সার্ভ করব। সো আমরা আমাদের যে বাজেট আছে ওই বাজেটের মতো কস্ট ক্যালকুলেশন করে বাজারে কী করলাম, বাজারে যাচাই করে একটা এস্টিমেটেড অ্যামাউন্ট ঠিক করলাম, যে এটাকে বেসিক্যালি এইভাবে করলে এতগুলো ফ্যামিলি এই পরিমাণ চাল ডাল তেল এভাবে পাচ্ছে। তারপর সবগুলাকে বাজার করতে দানিয়াল গেল, ওরা বাজারে করে নিয়ে আসলো। করার পরে ব্যাপারটা আমি একটু অ্যাড করি। হ্যাঁ বলো। বাজারের ব্যাপারটা হচ্ছে যখন আমরা শুরু করলাম, মানে আমরা বাজারে যাচ্ছি বা এই যে এখন বাজারে যাব, ওই ব্যাপারটা থেকে আমাদের চ্যালেঞ্জটা আরও বাড়া শুরু করলো। কারণ আমরা মানুষের কাছ থেকে টাকা চেয়েছি, তারা টাকা দিয়ে দিয়েছে। আমরা মিউজিশিয়ান যারা আছি তারা গেট আপ স্ট্যান্ড আপে সবাইকে জানাইলাম, সবাই আসলো, কথা বললো। কিন্তু যখন বাজার করতে যাচ্ছি, আমাদের প্রথম প্ল্যান ছিল, আমাদের রেকি টিম আসার পরে প্ল্যান ছিল যে আমরা প্রথম অবস্থায় 1000 পরিবারকে আমরা হেল্প করতে পারব, মানে হেল্প করব, এই ইনিশিয়েটিভটা আমরা নিলাম। নেওয়ার পর যখন আমরা বাজারে গেলাম তখন দেখলাম, আর ওই টাইমটা ছিল ভাইয়া 23 তারিখ, 23 তারিখ 24 তারিখ আমরা বাজার করেছি, যেই টাইমটাতে আমাদের আসলে শুকনো খাবারের অনেক বেশি প্রয়োজন ছিল। আপনি চাইলেও ভাত রান্না করতে পারবেন না। সো আমাদের শুকনো খাবারের অনেক বেশি ক্রাইসিস ছিল। আমরা যখন বাজারে গেলাম, মানে আমাদের টিম হয়েছিল, রিসার্চ টিম,
একে ওই বাজারে পাঠাইতেছি, ওকে ওই বাজারে পাঠাইতেছি, কোথাও আসলে না শুকনো খাবার পাচ্ছিলাম না। আর আমরা যেই খাবারটাই নিব সেটা মোটামুটি ধরেন 1 কেজি করে হলেও 1000 কেজি, কিন্তু এটা একটা বড় ফ্যাক্ট। মানে আমরা 1000 ফ্যামিলিকেই সার্ভ করব, 1000 কেজি লাগতেছিল আমাদের। তো আমরা ওই টাইমটাতে ভালো সাফার হয়েছিলাম। তারপর অনেক ভাই ব্রাদার সবাই মিলে আমরা অনেক জায়গা থেকে, যেমন আমাদের চিরা আসছে নারায়ণগঞ্জ থেকে, মুড়ি যেমন আমরা অনেক অনেক জায়গা ঘুরে ঘুরে, তারপর মুড়িগুলো সাভার থেকে মুড়ি আসছে, অনেক জায়গা ঘুরে ঘুরে কালেক্ট করছি। আমাদের চাল কিন্তু 5 কেজি করে ছিল, 5000 কেজি কিন্তু লাগতেছিল আমাদের চাল। মানে এটা কিন্তু মানে আমরা যে হুট করে যাব বাজার করব নিয়ে চলে আসবো ব্যাপারগুলো এরকম ছিল না। আমরা নিয়ে আসছি। আমাদের একটা দিন 24 তারিখে আমার মনে আছে যে টোটাল আমরা 120 জনের মতো ভলেন্টিয়ারিং কাজ করছি যে আমাদের প্যাকেজিং করতে। এগুলো অনেক ব্যাপার ছিল। তারপরে যেটা হইলো যে আমরা 25 তারিখ রাত্রে আনুমানিক আমাদের ফার্ম গেটে আমাদের ওয়্যারহাউসটা ছিল, ওইখান থেকে আমরা প্যাকেজিং করেছি। এটাতে জাভেদ ভাই হেল্প করছে অনেক। একটু এটাকে অ্যাড করি। সো এখানে আমাদের যখন ইনভেন্টরিগুলো আসতেছিল, যে আমি একটা জিনিস খেয়াল করলাম, যখন ফার্ম গেটে প্রথম পানিটা পৌঁছায় টোটাল মনে হয় 167 কেসের মতো পানি। তো আমি জাস্ট যখন এটা রিসিভ করব, আমার কিছু ছেলে পেলে আছে, ওরা যখন এটা নামানোর চেষ্টা করতেছে, তো 167 কেস পানি কিন্তু অনেক। তো আমরা যে ব্যাপারটা পাইছি, মানুষ স্বকীয়ভাবে আমাদের হেল্প করতে চলে আসছে। যে আমি দেখলাম আউট অফ নো হেয়ার 4-5টা লোকজন আশেপাশে এসে আমাদেরকে একটা ভালো কাজে হেল্প করতেছে। এই ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমাদের কাজের ইন্সপিরেশন তখন অনেক বেড়ে গেছে। আমরা কিন্তু কাউকে মানে আস্কও করি না যে কেউ আমাদেরকে হেল্প করবে কিনা। আমরা যেই বাসার নিচে বেসিক্যালি আমাদের হোল ইনভেন্টরিটাকে রিঅর্গানাইজ করছি, রিপ্যাকেজিং করছি, ওখানকার বাসা থেকে কয়েকটা ছেলে নিজে থেকে এসে আমাদের সাথে ভলেন্টারি করছে, অনেক ফ্যামিলি মেম্বার চলে আসছে। আমরা যখন একটা পোস্ট করলাম যে আমাদের ভলেন্টিয়ার্স লাগবে, তো ভলেন্টিয়ার্স দেখা যায় যে বিশাল একটা বড় টিম, কোথা থেকে আসছে কাউকে চিনি না, ওরা এসে নিচে থেকে কাজ করা শুরু করে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমরা যখন এই প্যাকেজিংগুলোকে গাড়িতে তুলতেছিলাম, সেম তখনও যে বাসার লোকজন, বাসার দারোয়ান, ওরা নিজে থেকেই আমাদেরকে হেল্পটা করতেছে। কারণ এটা সবাই নিজের কাজ বলে মনে করছে। আমরা যেমন এই কাজটাকে ভাবছি একটা নোবেল ওয়ার্ক, নিজেদের কাজ, নিজেদের দায়িত্ব, সব মানে আশেপাশে যত মানুষ আছে আমাদের কাজ দেখে হয়তো বা ওরা ইন্সপিরেশন হয়েছে অথবা অন্য কোনোভাবে ইন্সপিরেশন হয়েছে, বাট এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে মানুষ নিজে থেকে সামনে আগে আসতেছে। আমরা কিন্তু কাউকে বলছি না ভাই আপনি একটু হেল্প করবেন কিনা, মানুষ নিজে থেকে এসে বস্তা ধরতেছে, নিজে থেকে এসে তুলে দিচ্ছে, ফ্যামিলি মেম্বার চলে আসছে বাসা থেকে। এটা আসলেই অ্যামেজিং। মানে এখানে এই গেট আপ স্ট্যান্ড আপ গ্রুপে মিউজিশিয়ান, সবাইকে আমরা হয়তো মিউজিশিয়ান হলেও চিনবো না, এরকমও অনেকে আছে, হ্যাঁ, বা মিউজিক রিলেটেড বিজনেস। যেমন জাভেদের কাজ মূলত কিন্তু ও কিন্তু মার্চেন্ডাইজ তৈরি করে এবং অনেকগুলো ব্যান্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ এই হেভি মেটাল টি শার্ট থেকে করা হয়। সো আমাদের যেটা টার্গেট ছিল যে এরা সবাই যার যার অবস্থান থেকে যদি আমাদের পাশে দাঁড়ায়, যেমন আমরা একটা বড় সাপোর্ট ওর কাছ থেকে পেয়েছি, ইনভেন্টরিটাই ওর। এই যে 5000 কেজি চাল, এটা কিন্তু অনেক বড় অ্যামাউন্টের জায়গা, মানে অনেক বড় একটা স্পেস প্রয়োজন। তো ওইটা একটা গ্যারেজ টাইপের একটা জায়গা। আমরা সবাই মানে ওই দিন 120 জন, যেটা ও বলছিল 120 জনের মতোই হবে এই গ্রুপের, এই সবাই কিন্তু চলে গিয়েছে, আমি নিজেও গিয়েছি, হ্যাঁ। আর ও যেটা বলছিল একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আসলে আমরা ভাবিই নাই। মানে ট্রাস্ট মি, যে শুকনা খাবার বাজারে যাব, আমি টাকা দিয়ে আমি জিনিস কিনবো, আমি নিয়ে চলে যাব, দ্যাট ওয়াজ আওয়ার থিঙ্কিং। আমরা আসলে না এটা বুঝি নাই যে বাজারে না এই খাবারটা পাওয়া যাবে না, এটা মার্কেট আউট হয়ে গেছে। বিভিন্নজন বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করেছে, তো সবাই তো কিনছে। চাপটা যখন পড়েছে তখন এই জায়গাটায় আসলে আমাদের ওই যে বললাম যে 9টা কর্পোরেট কোম্পানি আমাদেরকে হেল্প করেছে, এইটা আমাদের জন্য একটা বড় একটা সাপোর্ট ছিল। কারণ ওই এক কাভার্ড ভ্যান খাবার যখন চলে এলো এবং পুরোটাই শুকনো খাবার, যেটা আমরা পয়সা দিয়েও মার্কেট থেকে কিনতে পারছি না, সেটা কিন্তু ওনারা আমাদেরকে ফ্রি পাঠিয়ে দিল। এবং ওনারা নিজেরাও কিন্তু ওনাদের মতো করে আবার হেল্প করছে, হ্যাঁ, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, সরকারের সাথে, সেনাবাহিনীর সাথে। এটা কিন্তু তাদের নিজেদেরও পার্সোনাল এক্সপিরিয়েন্স। এবং তারা আমার সাথে যেমন বলছিল, কয়েকটা কোম্পানি থেকে, আমি নাম মেনশন না করলাম, কয়েকটা কোম্পানি থেকেই বলছিল যে আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমার কোমর পানি, এই জায়গায় আমার বুক পানি, এরকম। তো এখানে এই ধরনের চ্যালেঞ্জেসগুলো আছে। আপনারা আসলে কিন্তু ঠিক এই চ্যালেঞ্জ ফেস করবেন। যেমন নৌকা আপনি এখানে পাবেন না, এখানে আসবেন, আপনি নৌকা হায়ার করবেন, আপনি পয়সা দেবেন, নৌকা নিয়ে নেবেন, এটা আপনি পারবেন না। একজন বুদ্ধি দিল যে আপনারা কয়েকটা টিউব নিয়ে আসেন, সেই টিউব 2টা করে টিউব যদি আপনি এখানে হাওয়া দিয়ে ফুলিয়ে নিতে পারেন এবং তার উপরে যদি প্ল্যাঙ্ক নিয়ে আসতে পারেন, কারণ প্ল্যাঙ্কটা যদি আমি রেখে দিই আমার ট্রাকে, প্ল্যাঙ্কের উপরে কিন্তু আমি খাবার রাখতে পারতেছি, ও কিন্তু স্পেসটা গোল করে খাচ্ছে না, হ্যাঁ, ও নিচে পড়ে থাকছে। সো ওইটাকে আপনি তখন ইউজ করতে পারতেছেন অ্যাজ এ ভেলা টাইপের আর কি।
ওটার উপরে খাবার দিবেন এবং ওটাকে ঠেলে ঠেলে নিয়ে যাবেন। সো এই রকমভাবে আসলে প্রতিটা সেক্টরের মানুষ যাবে, যেটা বলছিল যে কাউকে তো বলা লাগছে না, সে নিজে এসে যে হেল্প করছে তাকে তো কেউ বলে নেই যে আপনি বস্তাটা একটু তুলতে আমাকে হেল্প করেন। যেসব অর্গানাইজেশন মানে এমএনসি বা আমাদেরকে প্রোডাক্ট রিলেটেড সাপোর্টটা দিয়েছে, সো আমি তো সবগুলো ফোন রিসিভ করেছি। ওনাদের মধ্যেও ওই আন্তরিকতার ব্যাপারটা ছিল যে ওনারা বলছে ভাই আপনাদের কখন লাগবে প্রোডাক্টটা, কখন দিলে আপনাদের সুবিধা হয়। আমরা বলছিলাম ভাই আমাকে এই টাইমের মধ্যে দিলে সুবিধা হয়, তাহলে কাজ করি, তাহলে আমার লোককে বলে দিচ্ছি আপনাকে এই টাইমের মধ্যে কল করে যেন দিয়ে আসে। মানে ওদের মধ্যে ওই ব্যাপারটাও ছিল, মানে শুধুমাত্র ওরা যে দিয়েই খালাস এই ব্যাপারটা না, ওদের মধ্যে ওই রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা বলে, ওই ব্যাপারটা ওদের মধ্যে আসলেই ছিল। আমরা এটা ফিল করছি, আমি নিজে ফিল করছি। আর এরপরে তো আমরা ফেনীতে গেলাম। ফেনীতে গিয়ে বেসিক্যালি ওখানকার যে লোকাল কিছু সাপোর্ট আমরা পাইছি, যে আমাদের যেমন থাকার জন্য একটা ভদ্রলোক ছিল, উনি আমাদের একটা খুব বড় সাপোর্ট ছিল। যদি এতজন মানুষ ওখানে যে থাকতাম, এটা অনেক টাকা খরচ লেগে যেত বা অনেক কষ্ট করে থাকতে হইতো। কিন্তু ফর্চুনেটলি ওই লোকের একটা বিল্ডিং আছে, এবং ওই লোক, আমি নামটা ভুলে গেছি ওনার, আল্লাহ ওনাকে ভালো কোনো একটা করুক, যে ওনার একটা স্পেস ছেড়ে দিছে যে বা যারা ভলেন্টিয়ার হিসেবে আসবে এখানে কাজ করার জন্য, ওরা যেন জায়গায় থাকতে পারে। আমরা যখন ফেনীতে গেলাম এবং যার আশ্রয়ে ছিলাম, তখন দেখতেছিলাম একটার পর একটা টিম আসছেন। হ্যাঁ, মহিপালে ছিলাম। একটার পর একটা টিম আসছেন এবং টিমগুলোর জন্য উনি জায়গা করে, মানে ওনার কাজটাই ছিল, বাসার মালিক, ওনার কাজটাই ছিল যে কার কোথায় ঘুমাইতে দিব, কাকে কোথায় জায়গা দিব, কাউকে একটু ফ্যানের বাতাস খাওয়াইতে পারবো কিনা। ব্যাপারগুলো খুব মজা ছিল। আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু সবাই যে যার জায়গা থেকে যে হেল্পটা, যে সাপোর্টটা, কেউ হয়তো বা মাঠে যেতে পারবে না, কেউ হয়তো বা মাঠে যেতে পারবে না, কিন্তু সে মাঠে যাওয়া রসদগুলোকে ম্যানেজ করে দিবে। কেউ মাঠে যেতে পারবে, কেউ হয়তো বা ফাইন্যান্সিয়াল হেল্প করতে পারবে না, কিন্তু সে কায়িক পরিশ্রম দিয়ে হেল্প করতে পারবে, কেউ মেধা দিয়ে হেল্প করতে পারবে, কেউ হয়তো বা নেটওয়ার্ক তৈরি করে হেল্প করতে পারবে। সো আমাদের এই ব্যাপারটাই আসলে খুব ইম্পর্টেন্ট, যে যার কাজ যে করতে পারাটা, রাইট। আমাদের সবারই লিমিটেশন আছে, অপরচুনিটিস আছে। সো আমরা ওই জায়গা থেকেই যে আমাদের অপরচুনিটিস কোন জায়গায় আছে, আমাদের কার কোথায় আধিপত্য আছে, ওই জায়গা থেকেই ওই কাজটাকে ভালো করে করার ব্যাপারটা। আর আরেকটা, মানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল, মানে আমরা ভাইয়া কখনো ত্রাণের এইরকম এত বড় পরিসরে কখনোই কিছু করিনি। তো যখন প্রত্যেকটা স্টেপ নিতে যাচ্ছি, পরক্ষণে দেখছি যে আল্লাহ কোত্থেকে আসলাম, এটা তো আরও বড় চ্যালেঞ্জ। মানে একটা স্টেপ শেষ করছি, পরের স্টেপে যাচ্ছি, মনে হচ্ছে এটা তো আরও বড় চ্যালেঞ্জ। যখন আমরা মহিপাল যে পৌঁছালাম, আমাদের ত্রাণের যত সামগ্রী সবগুলো নিয়ে গেলাম, তারপরের চ্যালেঞ্জটা হলো আমরা যেখানে মানুষের আসলেই খাবার দরকার, ত্রাণের আসলে দরকার, ওইখানে পৌঁছাবো কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো যে কারা খাবার পাচ্ছে, কারা খাবার পাচ্ছে না। তো আমরা লোকালি অনেক ভালো সাপোর্ট পেয়েছিলাম। আমরা প্রথম দিনে যেটা করলাম, আমরা 5টা টিমে ভাগ হয়ে গেলাম, 5জন, 5টা টিমে ওইখানে কিছু লোকাল মানুষদেরকে নিয়ে 5টা টিম চলে গেল, যে দেখলো কোথায় কি দিতে হবে। এবং প্রথম দিনে অলমোস্ট আমাদের 50% ডান হয়েছিল ত্রাণ দেওয়া, এবং পরের দিনের জন্য আমরা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারলাম যে আসলে ওই জায়গাটা দরকার। আমরা পরের দিনে মেবি ফুলগাজীর ওই মুন্সিরহাটের দিকে গিয়েছিলাম, যেটা একদমই বর্ডার এলাকা। এবং পরের দিনে যে জায়গাটাতে গেলাম, যাওয়ার পর দেখছি কি যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের ট্রাক নিয়ে যাচ্ছি, রাস্তা শেষ, এবং ওই জায়গায় দাঁড়ায় গেলাম, দেখলাম অনেক মানুষজন জড়ো হয়েছে। ওদের মধ্যে থেকে কেউ লিস্ট নিয়ে আসছে যে আমরা খাবার পাই নাই, ওরা খাবার পাই নাই। তো আবার কিছু মানুষজন একটু লুকিয়ে লুকিয়ে এসে বলছে ভাই ওনারা খাবার পাইছে। আমরা কিন্তু খাবার দিতেই গেছি। যার পরে যেটা বুঝলাম যে কিছু জায়গায় তারপর আমরা আমাদের টিমের আরও কিছু মানুষজন 5 কিলোমিটার হেঁটে গেল, যে দেখলো যে আসলে কাদের বাসায় খাবার দরকার। তো আমরা মোটামুটি ওই দিন নিজেদেরকে সাকসেসফুল মনে করেছি, কারণ আমরা কোমর পানি থেকে বুক পানি পর্যন্ত হেঁটে যে মানুষের বাসায়, প্রত্যেকটা বাসায় যে খবর নিয়ে তারপর খাবার দিয়ে আসতে পেরেছি। এটাতে আমরা মোটামুটি সাকসেসফুল ছিলাম এবং আমরা নিজেরা খুব হ্যাপি ছিলাম। স্ক্যামের ব্যাপারটা বলি, এটাকে আমি স্ক্যাম বলবো না। মানুষ আউট অফ ইনসিকিউরিটি একটা প্রোডাক্টকে আমরা যখন নিয়ে যাই, ত্রাণ বা গিফট যেটা নিয়ে যাই, ওটাকে সেভ করতে চায়, কারণ সেভাবে এর পরের দিনটা আমার কীভাবে যাবে। আউট অফ ইনসিকিউরিটি কর সবার দরকার কম বেশি। কেউ হয়তো বা 5 প্যাকেট পাইছে, কেউ হয়তো বা 2 প্যাকেট পাইছে, কেউ হয়তো পাই নাই। সো আমাদের টার্গেটটা ছিল হচ্ছে যে বা যারা পায় নাই ওদেরকে খুঁজে বের করা। যে 5 প্যাকেট নিচ্ছে সে যে এটা নিয়ে খুব বড় বিজনেস করবে বা এটাতে খুব ফাইন্যান্সিয়াল বেনিফিটেড হবে, এটাও কিন্তু না। কিন্তু সে আউট অফ ইনসিকিউরিটি যে আমি আগামীকালকে কী হবে আমার, আগামীকালকে যেন আমার ত্রাণের পিছনে দৌড়াতে না হয় বা গিফটের পিছনে দৌড়াতে না হয়, এই জন্য সে এটাকে সেভ করতেছিল। এটাকে আমি স্ক্যাম বলবো না, কারণ আসলে আপনার এই যে একটা ত্রাণের একটা ব্যাগের মধ্যে 1000 টাকা প্রোডাক্ট হয়। 1000 টাকার প্রোডাক্টের জন্য একটা
মেনটেন একটা ফ্যামিলি থেকে সে এসে আমাকে এত রিকোয়েস্ট করার কথা না। কারণ আমি দেখছি যে তার গায়ের যে জামাটা এটাও মানে বেশ, এবং তার বাসা বাড়িও দেখতে সুন্দর, কিন্তু সে সামহাও পরিস্থিতির শিকার। তার দোতলা বাড়ি আছে কিন্তু বাইরে টাকা আছে, হ্যাঁ কিন্তু সে ফুড কিনতে পারছে না। হ্যাঁ, এবং তার ফ্যামিলিতে 2-1 জন হয়তো বা দেশের বাইরে থাকে, মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে, বাট এখন তার আশেপাশে খাবার নেই। রিসেলের ব্যাপারটা, হ্যাঁ এটাও হয়েছে, এটা হয়তো বা আউট অফ ইনসিকিউরিটি করছে, আমি যেটা মানে মনে করি আর কি। আবার আরেকটা মানে যেটা হয়েছে যে আমরা তো প্রথম দিকে আমরা 2 থেকে 3 দিন পরে গেছি, প্রথম দিকে যে ঘটনা ঘটতেছিল মানুষজন আসলে ফেনী শহর পর্যন্ত গেছে, ওখানে গিয়ে ভাবছে যে ওদের রেসপন্সিবিলিটি হচ্ছে ত্রাণটাই কোনো মতো ড্রপ করতে পারলে বেঁচে গেল। হ্যাঁ, কারণ ওরা যেটা করছে এটা আউট অফ ইনোসেন্সি করছে, আমি ধরে নেব, কারণ ওরা হয়তো ভাবে ম্যাপিং করে নাই। থ্যাঙ্কফুলি আমাদের যে রেকি টিমটা ছিল ওটা অনেক স্ট্রং ছিল, আমাদের রিসার্চ টিমটা অনেক স্ট্রং ছিল, যার কারণে আমরা আগে থেকে জানতে পারছি যে কোথায় যাব এবং কিভাবে যাব। কারণ অনেক জায়গায় যাওয়াটাও কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ, যে আপনার ইন্টেনশন আছে যাওয়ার, কিন্তু আপনি যাবেনটা কীভাবে, ওই যাওয়াটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে স্ক্যাম। তো আমরা যেটা করেছি গেট আপ স্ট্যান্ড আপে, সেটা হচ্ছে যে আমরা কয়েকটা ছোট ছোট গ্রুপ তৈরি করেছি ইন্টারনালি, উইচ ইজ একটা হচ্ছে শুধু রিসার্চ করবে, R&D বলতাম আমরা ওকে, আরেকটা হচ্ছে শুধু পারচেস টিম, আরেকটা হচ্ছে যারা ত্রাণকে দিতে যাবে ভলান্টিয়ার, আরেকটা হচ্ছে রিসিভ করা যেটা ইনভেন্টরি, আরেকটা হচ্ছে টাকা রিসিভ করা। তো টাকা রিসিভ করার জায়গাটা থেকে আমি প্রথমে আসি, ক্লিয়ার করি বিষয়টা। যেমন আমরা ডিসাইড করেছি এগুলো কিন্তু আসলে মানে আমরা আউট অফ দ্য ব্লু না, হ্যাঁ সবই হচ্ছে সায়েন্স। যেমন আমি টাকাটা, ও 5 টাকা দিয়েছে, ও 10 টাকা দিয়েছে, রহিম দিয়েছে 15 টাকা, এটা আমি লিখে রাখছি, খাতা দেখে দিলাম না, এটা আমরা চাই নাই। তো দ্যাটস ওয়াই ওই যে আমি বললাম যে 4টা অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিকাশ, একটা নগদ, একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে পেপ্যাল। তো প্রতিটারই ব্যাঙ্ক স্টেটমেন্ট, এবং ওই সময়টার মধ্যে যাতে এইটাতে কোনো পার্সোনাল ট্রানজ্যাকশন না হয় সেটা আগে থেকে ইনস্ট্রাক্টেড ছিল। সো আমরা যেটা চেক করেছি সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, এবং এটারও আমাদের টিম ছিল, হ্যাঁ, এবং এটার সম্পূর্ণ 100% ট্রান্সপারেন্সি এখানে আমরা মেনটেন করেছি। দ্বিতীয়ত রিসার্চ টিমের কাজটা কী ছিল, যেমন এই যে স্ক্যামটা, যে ওই এলাকাটায় আমরা যাব নাকি ওই এলাকায় যাব, আমরা ওই চ্যালেঞ্জটা নিতে পারবো কি পারবো না। যেমন আমাদেরকে আসলে নিজেদের ওভার এস্টিমেট করারও প্রয়োজন নাই। সেনাবাহিনী যেখানে দিতে পারছে না বা ফেল করছে বা তারা চ্যালেঞ্জ মনে করছে, সেই জায়গায় আমরা মিউজিশিয়ানরা, মানে আমরা তো সেনাবাহিনী না, আমরা কিন্তু ওই কাজটা পারবো না। সো প্রথমত কিন্তু আমরা ডিক্লেয়ার করে ফেলেছিলাম যে আসলে আমরা রেস্কিউর কাজটায় যেতে পারছি না, আমরা যেতে পারবো হচ্ছে ত্রাণের কাজে। রেস্কিউ ইজ মোর ডিফারেন্ট, এবং সেটার জন্য ট্রেনিং প্রয়োজন হয়। সেই ট্রেনিং ছাড়া যারা যাচ্ছে তারা আসলে অনেক বড় বড় বিপদে অনেকেই পড়েছে, সেই খবর ও তথ্য আমাদের কাছে এসেছে। একজন মিউজিশিয়ান হারিয়ে গেছিল, মৃত্যু পর্যন্ত হয়েছে, একজন হারিয়ে গেছিলো, 7 দিন পরে তাকে পাওয়া গেছে, মিউজিশিয়ান, আমাদের মিউজিশিয়ান। সো দিস থিংস হ্যাপেন্ড অল ওভার বাংলাদেশ, মানে যেসব জায়গা বন্যা দুর্গত হয়েছে। তারপরে হচ্ছে যে আমরা যেমন ফিগার আউট করলাম, ঠিক আছে মহিপালে আমরা এই জায়গাটায় যে থাকবো, ওই ভদ্রলোক সাপোর্ট দিচ্ছেন। তো শিরোনামহীনের একটা বিষয় আমি বলতে পারি যে আমাদের যেহেতু ফ্যান বেজ যথেষ্ট বড়, অনেক জায়গায় কনসাল্ট করেছি, মানুষের সাথে পরিচয় হয়েছে, সব জায়গা থেকে তথ্যগুলো আসছিল, মেসেঞ্জারে আসছিল, ফোন করছিল, যে যেমন কুমিল্লা থেকে আমার কাছে ফোন করেছে যে এই এলাকায় ঠিক স্পেসিফিক ওই স্কুলটায়, স্কুলের নামও বলেছে, সেটা আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে, সেখান থেকে আমরা এতজন ভলান্টিয়ার আপনাদের সাথে আমরা সহযোগিতা করতে পারবো। তা আমাদের টার্গেটগুলো ছিল হচ্ছে প্রতিটা জায়গায় আমরা আমাদের খরচটাকে কমিয়ে আনবো কীভাবে। যেমন ওই ভদ্রলোক যে দিলেন স্পেসটা, এই খরচটা কিন্তু আমাদের যদি থাকতে হতো এই টিমটার, তাহলে সেখানে খরচটা চলে যেত। বা এতগুলো লোকের খাওয়া, এই লোকগুলো কীভাবে যাবে, ট্রান্সপোর্টেশন, সেটা কি সবাই কি ট্রাকে করেই যাবে কি না, হ্যাঁ, বা তার জন্য আবার স্পেশাল কোনো ব্যবস্থা নিতে হলে সেটার জন্য কিন্তু এক্সপেন্সিভ হয়। সো ওগুলো নিয়ে আমাদের অনেক ডিবেট হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে, সেগুলোতে আমরা অংশ নিয়েছি। এবং আমরা মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দেখেছি যে অনেক ক্ষেত্রেই অনেকে কিন্তু ত্রাণ তোলার চেষ্টা করছে, যে কতটুকু ট্রান্সপারেন্ট বা ট্রান্সপারেন্ট না সেই বিষয়টা ডিবেটেবল। লাইক পার্সোনালি একটা এলাকার 4 ফ্রেন্ড মিলে যদি সেটা কালেক্ট করে, সে কি সেটা দেবে না পৌঁছাবে না কি করবে, সেটা কিন্তু তুমি জানি না, হ্যাঁ। এবং আমরা যে সেখানে আমাদের সরলভাবে, যেহেতু আমরা পাশে দাঁড়াতে চাই, সবারই আসলে ওই জায়গাটা নিয়ে একটা
আবেগের জায়গা আছে। তো ওই আবেগ থেকে আমরা দাঁড়াতে গেলাম, তাদের ওখানে আমরা ফান্ডটা দিলাম এবং সেই ফান্ডের কী হলো না হলো কোনো এটার কিন্তু আর কোনো হিসেব বা অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। সো ওই জায়গাগুলোতে আমরা সতর্ক হওয়ার চেষ্টা করেছি। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে হ্যাঁ ত্রাণ দিতে যাচ্ছে, সেটা আসলে এগুলি নিয়ে রীতিমতো ট্রলও হয়েছে, যে ছবি তুলছে, ভিডিও করছে, সেখানে তার পছন্দ মতো কিছু কথা বলিয়ে নিচ্ছে যাদের হাতে দেওয়া হচ্ছে। আমাদের প্রথমতই বুঝতে হতো যে এই স্পেসটাতে ওই যে যেটা জাভেদরা নিজেরা দেখে এসেছে, দানিয়েল নিজে দেখে এসেছে, সেটি কিন্তু বলছিল ওই ভদ্রলোক কিন্তু এমন নয় যে ভিখারি, ওনার দোতলা বাড়ি আছে, সেই বাড়িটায় যখন সে আশ্রয় দিয়েছে সেখানে হয়তো 50 জন 100 জন মানুষ এসে আশ্রয় নিয়েছে, কারণ ওই বাড়িটাই শুধুমাত্র বেঁচে আছে, ছাদে গিয়ে থাকা যায়, বাকিটা পানির নিচে সবাই। হ্যাঁ, তো আশ্রয় দিলে কি করতে হয়, ওই লোককে তো খাওয়াতেও হবে, ওনার বাসার যে ফুড টোটাল ফুডটা শেষ হয়ে গেছে, তো এখন কী করতে হবে, সে তো বাজার নাই যে সে যে কিনে আনতে পারবে, বা সে কোথা থেকে পাবে এখন খাবার। এই যে আমাদের হেল্পটা, এটা কিন্তু মূলত তাদেরকে কেটার করেছে যারা অসহায় হয়েছে। তার মানে কিন্তু এমন না যে তাকে আমার ভিখারি ট্রিট করতে হবে। সো ওই জায়গাটাতে আমরা প্রচণ্ডভাবে কেয়ারফুল থাকার চেষ্টা করেছি যে আমরা মিউজিশিয়ানরা এই কাজটা না করি, আমরা ওখানে গিয়ে ছবি না তুলি, আমরা ওখানে গিয়ে এমন কিছু না করি যেটা আমাদের মোরালিটির সাথে যায় না। দৃষ্টিকটু শুধু না, মোরালিটির সাথে যাবে না, আনএথিক্যাল। হ্যাঁ, ভীষণভাবে আনএথিক্যাল এই কাজটা করা। হ্যাঁ, তো একজনকে ছোট করা হচ্ছে ডিরেক্টলি, তো ওইটা বিরত রাখা, ওটাও কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। মানে এই ধরনের অনেকগুলো চ্যালেঞ্জ পাড়ি দিয়ে কিন্তু টোটাল এই প্রসেসটা, এবং সো ফার অ্যাজ আই নো আজকে আমরা যে এখানে বসে কথা বলছি, আমাদের কিন্তু কাজটা আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা করেছি। এখনও আমাদের এখানে অনেক ফান্ড পরে আছে যেটাকে পুনর্বাসনের জন্য দেওয়া হবে, সেটা বলা মানে গেট আপ স্ট্যান্ড আপের কথা বলছি, বাকিগুলো না। কনসার্টের যেই ফান্ডগুলো, সেই ফান্ডগুলো কিন্তু অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। এরপরে পরবর্তীতে আরও কোনো কনসার্ট হচ্ছে কি না, বা হলেও সেটা ত্রাণের জন্য আর হতে পারে না। এখন কিন্তু পানি নেমে গিয়েছে, এখন কিন্তু ত্রাণের প্রয়োজন নেই, এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে পুনর্বাসন। দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট ডিসকাশন, যেটার মূল দায়িত্বটা নিতে হবে গভর্নমেন্টের, সরকারকেই নিতে হবে। একজনের বাড়ি ভেঙে গিয়েছে, 50 জন লোকের বাড়ি ভেঙে গিয়েছে, আমি ওখানে গিয়ে 2টা বাড়ি বানিয়ে দিয়ে আসলাম, আর 48 জন বললো যে ভাই আমারটা কি দোষ করলো। এটাও কিন্তু আসলে হতে পারে না। তার মানে করলে কিন্তু 50 জনের বাড়িটাই তুলে দিতে হবে, এবং সেটা গভর্নমেন্টের পক্ষে সম্ভব, যেটা আসলে আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে কখনই সম্ভব না ওই চ্যালেঞ্জগুলো ফেস করা। তো ওই জায়গাটা থেকেও কিন্তু আমরা এই সবগুলো বিষয় মাথায় রেখেই আমাদেরকে আগাতে হয়েছে। এই ত্রাণ কাজের সময় হচ্ছে একটা জিনিস যেটা খারাপ লেগেছে, যে আমার ব্যান্ডের পেজেও ইনবক্স করেছে একজন এরকম, যে আপনারা মিউজিশিয়ানরা কি করছেন, মানে আমরা মিউজিশিয়ানরা কি করছি এটা তো তোমাকে দেখানোর প্রয়োজন নেই, বা আমরা কাউকেই দেখাইতে চাই নাই, যে কারণে আমরা কি করছি সেটা আমরা আসলে নিজেদের জায়গা থেকেই আমরা করছি, মানে কাউকে দেখানোর প্রয়োজন বোধ করি নাই, কোনো ছবি বা ভিডিও এরকম কিছুই করি নাই। সো আমরা আমাদের কাজটা শেষ করেছি, তারপরেও কিছু বলি নাই। যে আজকে অনেক দিন পরে এসে আমার মনে হলো যে এই যে জানাচ্ছি, এখন আপনারা জানেন যে হচ্ছে কি করছি। সো সকল মিউজিশিয়ানরাই আসলে এক হয়ে আমরা একসাথে কাজ করেছি। এর মধ্যে ভিজিবল ছিল হচ্ছে কনসার্ট। আমরা ওই যে বললাম শুরুতে, মিউজিশিয়ানরা কী করবে, কনসার্ট করে খুব অল্প সময়ে কিন্তু বড় কিছু অ্যামাউন্ট তুলে ফেলছি। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কী করছি, বাট এইটার পেছনেও আমরা সকল মিউজিশিয়ানরা মিলে গেট আপ স্ট্যান্ড আপের পক্ষ থেকে এক হয়ে সবাই কাজ করেছে। এই যে ওদের টিম, আমরা যারা ব্যাক এন্ডে কাজ করেছি, যেমন পারচেজিংয়ে আমি নিজে হেল্প করেছি, তারপরে ওগুলো না বলি, মানে সবাই সবার জায়গা থেকে সবার কাজটা করে দিয়েছি। সো এইটাই আমাদের ভালো লাগা, যে ফাইনালি আমরা কিছু করতে পেরেছি। এটি মিউজিশিয়ানরা কী করে, তো বেসিক্যালি আমার একটা অবজারভেশন, সেটা হচ্ছে যদি আমি কোথাও টিকিট কেটে 10,000 মানুষের বেশি মানুষ আনতে চাই, হ্যাঁ, এটা হচ্ছে দুটো জিনিস আনা সম্ভব। একটা হচ্ছে ক্রিকেট, আর একটা হচ্ছে মিউজিক। আর একটু পার্টিকুলার বলতে গেলে ব্যান্ড মিউজিক, আর একটু স্পেসিফিক বলতে চাই। তো এখানে হ্যাঁ, ক্রিকেট অ্যান্ড স্পোর্টস, মানে মিউজিক অ্যান্ড স্পোর্টস। হ্যাঁ, তো এখন এই যে আমাদের মিউজিশিয়ানরা যখন দেশের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে স্বপ্রণোদিত হয়ে একটা ভলেন্টারি ওয়ার্ক করলো, তাদের নিজেদের প্রত্যেকটা ব্যান্ডের নিজেদের কাজ আছে, ইন্টারনাল অনেক মিটিং আছে, রেকর্ডিং, স্টুডিও, অনেক কিছু, সব কিছু ছেড়ে যখন একটা দেশের স্বার্থে কাজ করে, এবং প্রত্যেকটা ব্যান্ডের একটা রেমুনারেশন আছে। হ্যাঁ, ওরা প্রত্যেকটা একটা শো করলে একটা সার্টেন রেমুনারেশন পায়, ওটাকে ব্যান্ড ছেড়ে দিয়ে শুধুমাত্র দেশকে বাঁচানোর জন্য, দেশের মঙ্গলের জন্য এগিয়ে আসতেছে। সো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে
এই শিল্পী যেই গোষ্ঠী, তো দেশের মানুষকে সহযোগিতার জন্য যেভাবে আগায় আসে, সো দেশ যদি ভালো হয়ে যায়, আশা করি একদিন ভালো হবে, খুব সুন। সো দেশ ভালো হয়ে গেলে কিন্তু ওনাদের ভুলে যায় না প্লিজ।